मंचे उपविष्ट आजकेर এই विशिष्ट नागरिक सम्मेलने प्रधान अतिथि महोदय, उपस्थित माता भगिनी तथा समस्त आगत सज्जनबृंद, আমরা আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আহ্বানে আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই এলাকার অধিকাংশ বিশিষ্ট নাগরিক সজ্জনবৃন্দ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা সবাই নাম শুনেছি, অধিকাংশ আমার ধারণা যে আমরা সংঘ সম্বন্ধে জানি, কিন্তু মাঝে মাঝে অনেক বিষয় আমরা ভুলে যাই, অনেক বিষয় ডিলিট হয়ে যায়, সেজন্য মাঝে মাঝে আবার কিছু না কিছু ডাউনলোড করতে হয়। সেজন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ নাম শুনেনি এরকম খুব কম লোকই আমরা খুঁজে পাবো, যে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বত্র আজ, ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সর্বত্র আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি আলোচিত নাম। আবার অনেকের কাছে যাদের স্বার্থের দোকান বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে এবং যারা আশঙ্কা করছেন, তাদের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমালোচিত নাম। সেজন্য আমরা আজকে এই নাগরিক সম্মেলনে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে আপনাদেরকে এক কথায় বোঝানোর জন্য বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে কনভিন্স করার জন্য আমি আপনাদের কাছে বিষয়বস্তু রাখবো না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানার জন্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে উপলব্ধি করার জন্য, সংঘের সম্বন্ধে সমাজ জীবনে যে পারসেপশন রয়েছে আর গ্রাউন্ড রিয়েলিটি কি, তো পারসেপশন যে সমাজ জীবনে রয়েছে আর তার সাথে গ্রাউন্ড রিয়েলিটি অর্থাৎ এক সত্যের অবধারণা, সত্যের ধারণা, সত্যের উপস্থাপন আমি আপনাদের সামনে করব। আমরা সকলে ভাগ্যবান যে আমরা আমাদের জন্ম এই ভারত ভূমিতে হয়েছে। আমাদের জন্ম ভারতবর্ষের অন্যান্য অনেক রাষ্ট্র আছে সেখানে হতে পারত। যে সমস্ত রাষ্ট্রকে ভোগবাদী রাষ্ট্র বলা হয়, যারা ভোগের উপর দাঁড়িয়ে আছে, যারা জীবনের পথ চলতে গিয়ে, জীবনে সমাজ জীবনে যাদেরকে প্রতিষ্ঠিত হতে গিয়ে নিরন্তর এক সংগ্রামের আর সাথে লড়াই করতে হয়, জীবনের সাথে লড়াই করতে হয়, যাকে তারা নাম দিয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্বের জন্য লড়াই নিরন্তর তাদের করতে হয়। সেজন্য তারা স্লোগান দেয়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেজন্য তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ লড়াই করার পরে তুমি যদি যোগ্যতা অর্জন করো, অর্থাৎ টিকে থাকো, তাহলে তুমি বেঁচে থাকার আর বেঁচে থাকতে পারবে। এই ধরনের ভারতবর্ষের মানুষ, আমাদেরকে কোনো লড়াই করতে হয় না। ভারতবর্ষের মানুষকে বেঁচে থাকতে গেলে আমরা পরস্পরের সহযোগী হিসেবে, আমরা পরস্পরের পরিপূরক হিসেবে আমরা পরস্পরকে সাহায্য করি, সহযোগিতা করি। আমরা সকলেই এক একাত্ম বন্ধনে আমরা সবাই আবদ্ধ আছি। সেজন্য ভারতবর্ষকে আমরা বলেছি এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের কাছে কর্মভূমি। সেজন্য ঋষি অরবিন্দ বলেছেন, ঋষি বঙ্কিমচন্দ্র বলেছেন, হি দুর্গা দশ প্রহরণ ধারিণী। সেজন্য এই দেশকে মা দুর্গার সাথে তুলনা করা হয়েছে। ঋষি অরবিন্দ বলেছেন যে এই যে ভারতবর্ষ সাক্ষাৎ জগৎ জননী, জগৎধাত্রী ভারতবর্ষ রূপে আবির্ভূত হয়েছে। সেজন্য ভারতবর্ষ আমাদের কাছে মা, আর এই মায়ের জন্য সন্তান হিসেবে আমাদের কিছু না কিছু কাজ করা এ আমাদের সামান্য সাধারণ এক কর্তব্য। সেজন্য আমরা মনে করি দেশ আমাদের মা, আমরা সকলে সেই মাতৃভূমির সন্তান। আর দেশের মাকে সুরক্ষা দেওয়া, মাকে রক্ষা করা, মায়ের মুখে হাসি ফোটানো, এটা সন্তানের পবিত্র কর্তব্য। আর সেজন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ আমাকে শক্তি অর্জন করতে হবে মাকে রক্ষা করার জন্য। আর তার জন্য সংগঠন শক্তি চাই। সেজন্য আজকের এই সময়েতে, আজকের এই সময়ের আহ্বানেতে, আজকের এই কলিযুগেতে সংঘ শক্তি কলিযুগে বলা হয়। আজকে সংগঠন শক্তি, সংঘ শক্তি অর্থাৎ সংগঠিত সংঘবদ্ধ শক্তি
ভারতবর্ষের পরিত্রাণ করতে পারে, ভারতবর্ষকে রক্ষা করতে পারে, ভারতবর্ষের বিকাশ সাধন করতে পারে, ভারতবর্ষের উন্নতি সাধন করতে পারে। সেই জন্য আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর আজকের শতাব্দী বর্ষে আর প্রবেশ করেছে। সেই কারণে আমরা যদি দেখি যে আমরা ভাগ্যবান এই জন্য যে আমরা এই দেশকে আমরা পূর্ণভূমি হিসেবে জানি। আমরা যদি মনে করি তাহলে দেখব যে ভারতবর্ষ আমাদের কাছে মোক্ষভূমি, অর্থাৎ ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ আছে তাদেরকে বলা হয় আর ভোগভূমি। সেই জন্য যদি মোক্ষ প্রাপ্তির জন্য কাকুর মোক্ষ প্রাপ্তি করতে হয় তাকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে। সেই জন্য কাকু মোক্ষ প্রাপ্তি করতে গেলে ভারতবর্ষেই তাকে আসতে হবে। স্ট্যালিনের আর কন্যা ছিল, তার নাম শেতলানা। এই শেতলানা সারা ভারতবর্ষে বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন তীর্থস্থানে তিনি যাত্রা করেছেন পুণ্য অর্জনের জন্য। আর অন্তিম সময়ে বেনারস কাশীতে এসে তিনি সেখানে অনেক বছর ছিলেন এবং তারপরে তিনি একটা নোট লিখে গেছিলেন এবং গঙ্গাতে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তিনি বলেছেন সে নোটের মধ্যে যে আমি হয়তো ভারত ভূমিতে জন্মগ্রহণ করিনি বলে আমার মোক্ষ প্রাপ্তি হয়তো হবে না, সেজন্য আমি যেন আগামী জন্মে ভারতবর্ষে জন্মগ্রহণ করি। তো এই ধরনের আমরা সেই দৃষ্টিতে আমরা ভাগ্যবান, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। কিন্তু আরো আমরা ভাগ্যবান যে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আমাদের জন্মটা অন্য কোনো জনিতে হতে পারত। 84 লক্ষ জনি অতিক্রম করার পরে বলা হয় জন্ম নেওয়ার পরে মনুষ্য জন্ম আর পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে আমরা মনুষ্য হিসেবে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ আমরা সংস্কৃত শ্লোকের মধ্যে জানতে পারি আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভির নরাণাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। অর্থাৎ মনুষ্য কাকে বলা হবে? তো বলা হয়েছে আহার নিদ্রা ভয় এবং মৈথুন, এই যে চারটে জিনিস। অর্থাৎ মানুষ আহার করে, পশু আহার করে। মানুষের মধ্যে ভয়ভীতি আছে, পশুর মধ্যেও ভয়ভীতি আছে। মানুষ বংশ বিস্তার করে, পশুও বংশ বিস্তার করে। মানুষও ঘুমায়, পশুও ঘুমায়। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? সেই জন্য বলা হয়েছে ধর্মেণ হীনা পশুভি সমানা। অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, ধর্মহীন দেশাম অধিক বিশেষ, এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু অধিক জিনিস মানুষের মধ্যে আছে যা পশু আর মানুষকে আলাদা করে রেখেছে, যাকে আমরা বলছি ধর্ম, যাকে আমরা বলতে পারি বিবেক, যাকে আমরা বলতে পারি জ্ঞান। এই যে জ্ঞান, বিবেক এবং এই সমস্ত যে বৈশিষ্ট্য যা মানুষ পশু থেকে মানুষকে আলাদা করে রেখেছে। সেই জন্য আজকে যদি আমরা বিচার করি যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের সার্থকতা কোথায়, ভগবান আমাকে এখানে কেন পাঠিয়েছেন, আমি কে, আমার পরিচয় কি, সেই জন্য আজকে সেই রকম এক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা নিশ্চিত রূপে ভাগ্যবান যে আমরা সবাই মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করেছি। মনুষ্য জীবনের যে চরম লক্ষ্য, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমাদের প্রাপ্তি করতে হবে। সেই জন্য স্বাভাবিকভাবে আমরা কেবলমাত্র হাত, পা, চোখ, নাক, কান অর্থাৎ মানুষের যে আকৃতি, সেই আকৃতিতে নয়, প্রকৃতিতে, স্বভাবে, আচরণে আমাদেরকে মানুষ হতে হবে। আর সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার তিনি আজ থেকে 100 বছর পূর্বে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষে যদি উন্নতি সাধন করতে হয়, ভারতবর্ষকে যদি আবার পৃথিবীর সামনে আর 1 নম্বর রাষ্ট্র করতে হয়, ভারতবর্ষকে যদি আবার পুনরায় বিশ্বগুরু হতে হয়, তাহলে ব্যক্তি নির্মাণ ভারতবর্ষে করতে হবে। যা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ চাই মানুষ আর সব কিছু হয়ে যাবে। আর সেজন্যই তিনি বলেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমায় মানুষ করো। অর্থাৎ মানুষ করার এই যে ইচ্ছা, মানুষ করার এই যে প্রার্থনা, এ স্বামী বিবেকানন্দ নয়, আমাদের দেশের সমস্ত মনীষীরা সেই একই কথা আর সেই জন্য বলে গেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন ব্যক্তি নির্মাণের দ্বারা আজকে রাষ্ট্র নির্মাণ করতে হবে। আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ কেন পরাধীন হয়েছে? আমাদের এই ভারতবর্ষে কেবলমাত্র আমরা ইংরেজের কাছে পরাধীন ছিলাম এরকম তো নয়। আমাদের দেশে যদি আমরা দেখি আমার ভারতবর্ষের ইতিহাস, তাহলে আমাদের দেশে শক এসেছে, হুন এসেছে, মোগল এসেছে, পাঠান এসেছে, ডাচ, পর্তুগিজ, কত রকমের জাতি ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে। তো বারবার ভারতবর্ষকে আক্রমণ কেন করেছে? এর কারণ হচ্ছে ভারতবর্ষে এসে তারা এখানে লুটপাট, সন্ত্রাস, আক্রমণ, অত্যাচার, কত রকমের আমরা মোগল শাসনে ভারতবর্ষের সেই অত্যাচারের বিভীষিকা, ইংরেজ আমলে ভারতবর্ষের অত্যাচারের বিভীষিকা আমরা উপলব্ধি করেছি। আমরা জানি সেই সমস্ত ইতিহাসের কথা। সেজন্য আজকে যদি আমরা দেখি ভারতবর্ষের ইতিহাসকে পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা দেখবো আমরা কেবল ইংরেজের কাছে পরাধীন ছিলাম।
1947 সালে ভারতবর্ষ খণ্ডিত স্বাধীনতা আমরা লাভ করেছি। আমরা যে খণ্ডিত স্বাধীনতা লাভ করেছি, আমরা যদি প্রকৃতপক্ষে ইতিহাসকে বিশ্লেষণ করি তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে আমরা 2500 বছর, সুদীর্ঘ 2500 বছর আমরা যে লড়াই করেছি, সেই 2500 বছরের লড়াইয়ে আমরা কিন্তু দেখলাম যে আমরা 1947 সালে লড়াই করতে এসে আমরা 1947 সালে প্রকৃতপক্ষে হেরে গেলাম। অর্থাৎ আমাদের মাতৃভূমি বিভাজিত হয়ে গেল, ভারত মাতা দ্বিখণ্ডিত হয়ে গেল, ভারত মাতার ডান হাত বাঁ হাতকে কেটে নেওয়া হলো। অর্থাৎ আমরা আমাদের ভূমিখণ্ড হারালাম। অর্থাৎ যা আমরা লড়াই শুরু করেছিলাম মহাভারতের যুদ্ধের পর থেকে, আমরা যদি দেখি তাহলে এই ভারতবর্ষ কোনো সংঘর্ষ হয়নি। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আক্রমণের পর থেকে সুদীর্ঘ 2500 বছর আমরা লড়াই সংঘর্ষ করেছি। তাহলে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস কি? ভারতবর্ষের ইতিহাস হচ্ছে নিরন্তর সতত সংগ্রামের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, ভারতবর্ষের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়। আমাদের ইতিহাস ত্যাগ, তিতিক্ষা, বলিদান, গৌরবের ইতিহাস, সতত নিরন্তর সংগ্রামের ইতিহাস হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। সেই ইতিহাস আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। ভারতবর্ষের সেই গৌরবের ইতিহাসকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। ভারত মাতাকে বিশ্বগুরু করতে হবে, বিশ্বের রানীর আসনে আবার বসাতে হবে। সেজন্য স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী স্বামী বিবেকানন্দের চিন্তাধারাকে অনুসরণ করে, স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ চাই মানুষ, আর সব কিছু হয়ে যাবে। আর সেজন্য তিনি মনুষ্য নির্মাণের কাজ শুরু করলেন। আমরা জানি যে 1893 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তিনি যখন ভারতবর্ষে এসেছেন, কলম্বো টু আলমোড়া সমস্ত জায়গায় জায়গায় তিনি বক্তব্য রাখছেন। তো একটা জায়গাতে তিনি বক্তব্য রেখে বলেছেন যে এই ভারতবর্ষে সংগঠন চাই, এক সংগঠন, যে সংগঠনের দ্বারা ভারতবর্ষের উন্নতি সাধন করা যাবে। ভারতবর্ষে ব্যক্তি নির্মাণের জন্য কোনো না কোনো তন্ত্র আবিষ্কার করতে হবে ভারতবর্ষে। এবং তারপরে তিনি বলেছেন আগামী 50 বছর আমাদের সমস্ত দেবদেবীর পূজা বন্ধ থাকলেও চলবে, একমাত্র আরাধ্য দেবী হবে ভারত মাতা। এই যে তিনটে কথা তিনি বলেছেন যে আগামী 50 বছর আমাদের একমাত্র আরাধ্য দেবী হোক ভারত মাতা, তাহলে নিশ্চিত রূপে ভারত আর স্বাধীন হবে, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। অর্থাৎ ভারতবর্ষের মানুষকে ভারত ভক্ত করতে হবে, ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষ আমার মা, আমি ভারত মাতার, এই দেশের আমরা সন্তান সন্ততি, এই ভাবনায় এই চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে, রাষ্ট্রভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে। সেই জন্য তিনি ভারত মাতার পূজা করতে বলেছেন। তারপরে বলেছেন এই এখানে মনুষ্য নির্মাণের জন্য এক তন্ত্র আবিষ্কার করতে হবে। আর তারপর বলছেন এখানে এক বড় সংগঠন চাই, যে সংগঠনের দ্বারা এই ভারতবর্ষের উন্নতি সাধন করতে হবে। আমরা স্বামী বিবেকানন্দের পত্রাবলী পড়লে দেখতে পাবো তিনি স্বামী বিবেকানন্দ একটা জায়গায় তার গুরু ভাইকে পত্র লিখছেন। তিনি বলছেন ম্যান মেকিং ইজ মাই লাইফ মিশন, অর্থাৎ আমার জীবনের যে উদ্দেশ্য সেটা হবে ব্যক্তি নির্মাণ। তো আমার জীবনের উদ্দেশ্য ব্যক্তি নির্মাণ, সেই ব্যক্তি নির্মাণের দ্বারা আমি রাষ্ট্র নির্মাণ করতে চাই। কিন্তু সেই ব্যক্তি নির্মাণের যে তন্ত্র, ব্যক্তি নির্মাণ আমি ভারতবর্ষের মধ্যবর্তী স্থান থেকে আমি করতে চাই। ভারতবর্ষের মধ্যবর্তী স্থান কোথায়? তো সেই সময় যদি আমরা দেখি তাহলে দেখবো আজকের পাকিস্তান এবং বাংলাদেশ সহ ভারতবর্ষের সেই সময়কার মানচিত্র যদি দেখা যায় তাহলে তার যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থান থেকে আমি এই ব্যক্তি নির্মাণ শুরু করতে চাই। এবং স্বামী বিবেকানন্দ খুব কম সময় বেঁচেছিলেন, মাত্র 40 বছরেরও কম। স্বাভাবিকভাবে তিনি সেই কাজ শুরু করে যেতে পারেননি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডওয়ার্ড তিনি বিপ্লবী ছিলেন। বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির কোর কমিটিতে ছদ্মনাম, কোকের ছদ্মনামে তিনি এখানে স্বাধীনতা আন্দোলনে কাজ করেছেন। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এখানে শেখার জন্য পশ্চিমবঙ্গ বাংলার যে পীঠস্থান স্বাধীনতা আন্দোলনের, সেই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান কলকাতাতে এসে তিনি ডাক্তারি পড়াশোনা করা এক উপলক্ষ ছিল তার কাছে। কিন্তু মৌলিক কাজ ছিল তার ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এখানে বিপ্লবী আন্দোলনে কাজ শিখে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যেতে সেই কাজকে ছড়িয়ে দেওয়া, বিপ্লবী আন্দোলনে কাজ করে দেশকে স্বাধীন করা। আর সেজন্য তিনি এখানে এসেছিলেন এবং কলকাতাতে 5 বছর এখানে তিনি ডাক্তারি আর পড়াশোনা করেছেন। ডাক্তারি পড়াশোনা করার সেই সময় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে তার যাতায়াত ছিল। এবং আমার ধারণা বা অনেকেই আমরা ধারণা করতে পারি যে সেখান থেকে তিনি স্বামী বিবেকানন্দের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে তিনি তার জীবনের সমস্ত কিছু যা আছে ধন সমস্ত কিছু তিনি এই রাষ্ট্র সেবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। এবং সেই সময় তার চাকরি ব্রহ্মদেশ থেকে, সেখানকার হসপিটাল থেকে প্রিন্সিপাল হিসেবে তার চাকরি আর সবকিছু অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে, কিন্তু তিনি চাকরি করলেন না। তিনি বললেন আমি ভারতবর্ষের চিকিৎসা করতে চাই, ভারতবর্ষের রোগ নির্ণয় করতে চাই, যে ভারতবর্ষ এত
তো সেই জন্য তিনি আর সেই অধ্যয়নের কাজ শুরু করলেন এবং আমরা জানি এখান থেকে 1915 সালে তিনি আর পড়াশোনা সমাপ্ত করে কলকাতা থেকে নাগপুরে ফিরে যায়। আর তখনকার দিনে যদি আমরা দেখি তাহলে আজকের মধ্যপ্রদেশ, আজকের মহারাষ্ট্র, আজকের রাজস্থান, এই একটা এলাকা নিয়ে তখনকার ছিল মধ্য প্রান্ত ভারতবর্ষের। এই যে মধ্য প্রান্ত, সেই মধ্য প্রান্তের ভারতবর্ষের কংগ্রেসী আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে তিনি কাজ করেছেন এবং ভারতের স্বাধীনতার আন্দোলনে আর সেই সময় তিনি যোগদান করে সেই সময়কার নেতৃত্ব প্রদান এত বড় বিরাট এলাকাতে করেছেন এবং মাত্র 75 জন ডাক্তার ওই সময় এত বড় এলাকাতে ছিল। তিনি অনেক বিবাহ ঘর সংসার করে চেম্বার খুলে অনেক বড় অনেক টাকা পয়সা রোজগার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তার জীবনকে সম্পূর্ণরূপে দেশ সেবায় উৎসর্গ করেন এবং তারপরে 1921 সালে আমরা জানি ভারতের যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনে যোগদান করে বিভিন্ন জায়গায় জায়গায় গরম গরম বক্তৃতা দেওয়ার ফলতে বক্তব্য রাখার কারণে ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করে এবং জেলের মধ্যে নিয়ে যায় এবং জেলের মধ্যে নিয়ে যাওয়ার পূর্বে আর তিনি সেই সময় জেলার তাকে বলছেন যে তুমি এইসব বক্তব্য রাখার কারণে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু তিনি বললেন যে আমি কি বক্তব্য বলেছি তার প্রমাণ কোথায়, আমাকে আবার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। তিনি জেলখানার মধ্যে তিনি বক্তব্য রেখেছেন আর যারা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেছেন ভারতবর্ষে ইংরেজ সরকারের শাসন করার কোনো অধিকার ভারতবর্ষে থাকতে পারে না। অর্থাৎ যা বক্তব্য বাইরে বলেছেন তার থেকে অনেক গরম অনেক আরো কঠোর বক্তব্য তিনি জেলখানার মধ্যে বলেছেন। স্বাভাবিকভাবে তার 1 বছর সশ্রম কারাদণ্ড হয় এবং 1930 সালে সংঘ প্রতিষ্ঠার পরেতেও যে আইন অমান্য আন্দোলন হয়েছিল সেই আইন অমান্য আন্দোলনে জঙ্গল সত্যাগ্রহ করে মহারাষ্ট্রতে তিনি সেই সময় তখনও 9 মাস কারাবরণ করেন। সেই জন্য আজকে আমরা যদি ডাক্তার হেডগেওয়ার অর্থাৎ ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার সংঘ প্রতিষ্ঠাতার জীবনীকে যদি দেখি তাহলে নিশ্চিত রূপে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি সেটা অনুভব করতে পারবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানতে গেলে ডাক্তার হেডগেওয়ারকে পড়তে হবে, ডাক্তার হেডগেওয়ারের জীবনীকে জানতে হবে। অর্থাৎ ডাক্তার হেডগেওয়ারের জীবনে সংঘ ছাড়া কিছু ছিল না। ডাক্তার হেডগেওয়ারের জীবন থেকে সংঘকে বাদ দিয়ে দিলে আর ডাক্তার হেডগেওয়ারের জীবনে কিছু থাকবে না, সংঘ থেকে ডাক্তার হেডগেওয়ারকে বাদ দিলে সঙ্গে কিছু থাকবে না। সেজন্য সংঘকে জানতে গেলে ডাক্তার হেডগেওয়ারকে জানতে হবে। আর সেই কারণে পরম পূজনীয় ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার সংঘের যে প্রতিষ্ঠাতা, তিনি সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার জন্য বললেন যে আমাদের দেশের যে অভাব ছিল সেই আমাদের দেশের অভাবের যে মূল কারণ সেটা হচ্ছে আমরা কে, আমি কে, আমার পরিচয় কি, অর্থাৎ আমরা আমাদের যে পরিচয় সেই পরিচয় আইডেন্টিটিকে আমরা ভুলে গেছি, তাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে, তাকে আবার ফিরিয়ে আনতে হবে। আর সেজন্য তিনি দেখলেন ভারতবর্ষের মানুষ স্বার্থপরতায় নিমগ্ন হয়ে গেছে, ভারতবর্ষের মানুষের মধ্যে শত্রু মিত্র বিবেকবোধের অভাব হয়েছে, ভারতবর্ষের মানুষের সংগঠন শক্তির অভাব এবং আমরা এক আত্মবিস্মৃত জাতি হিসেবে আমরা ভারতবর্ষে অবস্থান করছি। সেজন্য ভারতবর্ষের আত্মবিস্মৃত জাতিকে পুনরায় আবার তার পরিচয় ফিরিয়ে আনতে হবে। আর সেই জন্য তিনি মনে করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনা করলেন এবং ব্যক্তি নির্মাণের দ্বারা অর্থাৎ ম্যান মেকিং এর যে প্রসেস, যা স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের মধ্যবর্তী স্থান থেকে করতে চাই, অর্থাৎ ভারতবর্ষের মধ্যবর্তী স্থান হচ্ছে নাগপুর। সে ভারতবর্ষের মধ্যবর্তী স্থান থেকে যাই হোক না কেন আমরা যদি কাকতালীয় চিন্তা করি তাহলে দেখতে পাবো যে সেখান থেকেই আর তিনি ব্যক্তি নির্মাণের কেন্দ্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভারত মাতার প্রতিদিনকার 1 ঘন্টার পূজা, যাকে আমরা বলেছি শারীরিক মানসিক এবং বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ এই শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশের মাধ্যমে এক সৎ চরিত্রবান অনুশাসনযুক্ত দেশাত্মবোধে উদ্বুদ্ধ এইরকম সমস্ত ভেদ ভাবনার ঊর্ধ্বে উঠে এক রাষ্ট্রীয় চিন্তাধারা নিয়ে কাজ করবে, এইরকম এক অখিল ভারতীয় দৃষ্টিকোণ নিয়ে আমাদের স্বয়ংসেবকেরা কাজ করে। আর সেজন্য আমরা দেখলাম এরকম ম্যান মেকিং এর প্রসেস তিনি 1925 সালের 17 সেপ্টেম্বর ছিল সেই সময় আর বিজয়া দশমীর পুণ্যতিথিতে সংঘের প্রতিষ্ঠা করলেন। এবং তারপর থেকে আজকে যদি আমরা দেখি তাহলে দেখব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রতিষ্ঠা সেই সময় 1925 সালে হয়েছিল, অর্থাৎ ম্যান মেকিং এর মাধ্যমে ন্যাসেট বিল্ডিং, এই ন্যাসেট বিল্ড আপ করার যে প্রক্রিয়া আর সেটা কিন্তু সংঘের প্রতিষ্ঠা সেদিনই তিনি বলেছিলেন যে আমি ব্যক্তি নির্মাণের দ্বারা রাষ্ট্র নির্মাণ করতে চাই। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি করতে চায়? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ব্যক্তি নির্মাণই করতে চায়, ম্যান মেকিং এর প্রসেসই চালাতে চায় ভারতবর্ষকে নির্মাণ করার জন্য। অর্থাৎ ভারতকে জানো, ভারতকে বলো, ভারতের হয়ে বলো, ভারত নির্মাণ করো। এই যে ভারতকে জানো, ভারতকে মানো, ভারতের হয়ে কাজ করো, ভারত নির্মাণ করো, এই যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য, সেই চিন্তা ভাবনায় ওতপ্রোতভাবে উদ্বুদ্ধ করার এইরকম ব্যক্তি নির্মাণের যে কেন্দ্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা, সেই শাখার দ্বারা সংঘ ব্যক্তি নির্মাণই করবে, সংঘ আর কিছু করবে না। কিন্তু সংঘ
স্বয়ংসেবক তারা কি করবে? তো সংঘের যারা স্বয়ংসেবক, যারা এই শাখা থেকে নির্মাণ হয়ে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে, তারা কি করবে? তো তারা রাষ্ট্র নির্মাণ করবে। সেজন্য আমরা বলেছি ম্যাট মেকিং। কিসের জন্য? ফর নেশন বিল্ডিং এর জন্য আমরা ম্যাট মেকিং করতে চাই। সেজন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে সমাজ জীবনে অনেক প্রকারের ধারণা আছে। আমি আপনাদের কাছে যে বিষয় উপস্থাপন করছি সেটাই হচ্ছে প্রকৃত বাস্তব, সেটাই হচ্ছে সত্য। সেজন্য সংঘ কি করতে চায় না, সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ করতে চায়। ভারত মাতাকে বিশ্বের রানীর আসনে বসাতে চায়, অর্থাৎ ভারতবর্ষ বিশ্বগুরু হবে। যে ভারতবর্ষ একদিন ছিল সেই ভারতবর্ষ আবার বিশ্বগুরু হবে। তো এইরকম এক লক্ষ্যকে সামনে রেখে সংঘ কাজ করতে চায়। কিন্তু সেই লক্ষ্য পূরণ কিভাবে হবে না, ম্যাট মেকিং এর মাধ্যমে হবে। আজকে আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষের আজকে সব থেকে আজকে সমস্ত জায়গাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তার অধঃপতন দেখতে পাচ্ছি। তার মূল কারণ হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি তো সমাজ থেকে যাবে, ব্যক্তি তো সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে কাজ করবে। সেই জন্য আজকে ভারতবর্ষের সমস্ত জায়গাতে আজকে যা কিছু অধঃপতন আমরা দেখতে পাচ্ছি, মূল হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে। ব্যক্তি যদি সৎ হয়, ব্যক্তি যদি চরিত্রবান হয়, ব্যক্তি যদি অনুশাসনযুক্ত হয়, ব্যক্তি যদি রাষ্ট্রভক্ত হয়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। সেই জন্য আমরা এই ব্যক্তি নির্মাণের প্রসেসে আমরা কাজ করছি। সেই জন্য সংঘ প্রথম থেকেই বলে আসছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য হচ্ছে হিন্দু সমাজকে সংগঠিত করা, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লক্ষ্য হচ্ছে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করা, বিশ্বগুরু বানানো ভারতকে। তাহলে সংঘের লক্ষ্য হচ্ছে হিন্দু সংগঠন, আর বিশ্বগুরু ভারত সংঘের লক্ষ্য কিভাবে হবে না, হিন্দু সংগঠনের মাধ্যমে হবে। হিন্দু সংগঠন কেন না, আমরা বলেছি যে এই ভারতবর্ষে বসবাসকারী সমস্ত নাগরিক তার রাষ্ট্রীয় দৃষ্টিকোণের আধারে সে হচ্ছে এখানে ভারতীয়। তাহলে ভারতবর্ষের দ্বিতীয় নাম হচ্ছে হিন্দুস্থান, ভারতবর্ষের নাম হচ্ছে আর্যাবর্ত প্রাচীনকালে বলা হতো। অর্থাৎ এখানে বসবাসকারী সমস্ত নাগরিক আমরা আর্য। ভারতবর্ষে বসবাসকারী সমস্ত নাগরিক ভারতীয়, ভারতবর্ষে বসবাসকারী সমস্ত নাগরিক হিন্দু। কেন? তার রাষ্ট্রীয় পরিচয় হিসেবে আমরা সবাই হিন্দু। আমাদের উপাসনা পদ্ধতি আলাদা আলাদা হতে পারে, আমাদের আলাদা আলাদা সবকিছু মত থাকতে পারে, আমাদের আলাদা আলাদা চিন্তন থাকতে পারে, আলাদা খাওয়া দাওয়া বেশভূষা সব আলাদা থাকতে পারে, কিন্তু আমরা মূল হচ্ছি এই ভারত মাতার সন্তান। আমরা মূল হচ্ছি ভারতীয়। আমরা সবাই এক, আমরা সবাই দেশ মাতৃকার সন্তান, আমরা সবাই এক মায়ের সন্তান। আমাদের মায়ের নাম ভারত মাতা। সেজন্য স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদ ভাবনা নেই, আমাদের মধ্যে কোনো উঁচু নিচু নেই। আমরা সবাই আলাদা নই, আমাদের আকৃতিতে আমরা দেখতে আলাদা, কিন্তু আমরা সবাই সকলের মধ্যে এক সমান শক্তি আমাদের সকলের মধ্যে রয়েছে। সবাই আমরা, আমাদের সকলের পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়, আমরা সবাই হিন্দু। সেজন্য আজকে এই যে 2500 বছরের লড়াই এবং 2500 বছরের যে সংঘর্ষ, সেটা আমরা যদি দেখতে পাই তাহলে কি দেখবো? এই যে লড়াইয়ের মূলে কি? তো লড়াইয়ের মূলে আমরা কোনো এক সময় যদি দেখি তাহলে দেখবো ধর্ম এবং অধর্মের লড়াই, আমাদের সত্য এবং অসত্যের লড়াই, এখানে ন্যায় এবং অন্যায়ের লড়াই। আজকের যে লড়াই তাকে আমরা বলছি যে রাষ্ট্রীয়তা এবং অরাষ্ট্রীয়তার লড়াই। এই যে রাষ্ট্রীয়তা এবং অরাষ্ট্রীয়তার লড়াই, আমরা রাষ্ট্রীয় কাদেরকে বলবো? আমরা বলছি যে সমান মাতৃভূমি, দেশ আমার মা, আমারও মা আপনারও মা। সেই জন্য এই সমান মাতৃভূমি, সমান শত্রু মিত্র ভাব, যে আপনারও শত্রু, অর্থাৎ যে দেশের শত্রু সে আমারও শত্রু, যে দেশের মিত্র সে আমারও মিত্র। দেশের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা যা আমরা দেখতে পাই, দেশের সুখ হলে আমাদের আনন্দ হবে, দেশের আনন্দ হলে আমাদের আনন্দিত হয় আমরা সবাই যারা, দেশের দুঃখ হলে আমরা যারা দুঃখ পাই, দেশের আশা আকাঙ্ক্ষা, এই দেশের পূর্বপুরুষ, এই দেশের মানবিন্দু, এই দেশের শ্রদ্ধা কেন্দ্র যা কিছু রয়েছে সবকিছু আমার। তো এটা যারা মনে করে তারা হচ্ছে এই দেশের রাষ্ট্রীয়। সেজন্য আজকে 1000 বছর ধরে যে সুমহান সংস্কৃতি, 1000 বছর ধরে গঙ্গা প্রবাহের মতো যে ধারা আজকে চলে আসছে, যে রাষ্ট্রীয় প্রবাহ চলে আসছে, সেই প্রবাহ ধারার সঙ্গে যারা আজকে একাত্ম হয়ে গেছে তারা স্বাভাবিকভাবে ভারতবর্ষের রাষ্ট্রীয়। সেই জন্য আজকে আমরা যদি দেখি তাহলে 1000 বছর ধরে কোন ধারা চলে আসছে, তো কেউ বলবে সনাতন ধারা, আমরা বলবো কোনো আপত্তি নেই, সনাতন ধারা চলে আসছে। কেউ বলবে ভারতীয় সংস্কৃতি পরম্পরা চলে আসছে, আমরা বলবো কোনো আপত্তি নেই, বলো ভারতীয়, বলো সনাতন, কিন্তু তাতে কিছু আমাদের যায় আসে না। কিন্তু এই যে কেউ বলবে সনাতন, একজন ব্যক্তির নামও আমরা বলবো, একজন ব্যক্তির অনেক নাম থাকে। তো সেইরকম ভারতবর্ষেরও এইরকম অনেক নাম আছে, কেউ হিন্দু বলছে, কেউ সনাতন বলছে, কেউ ভারতীয় বলছে। তো স্বাভাবিকভাবে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই হিন্দু, আমরা এক সুমহান সংস্কৃতির অধিকারী, আমরা এক অনেক বড় চিরন্তন শাশ্বত সনাতন প্রবাহের আমরা সবাই
সহিষ্ণু আন্দোলনের মধ্যে আমরা সবাই চলেছি। সেজন্য ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে সংঘ ব্যক্তি নির্মাণের দ্বারা রাষ্ট্র নির্মাণের কাজ সংঘ করে চলেছে। আগামী দিনেও সংঘ এই কাজটাই করে যাবে। কিন্তু ব্যক্তি নির্মাণের দ্বারা যে রাষ্ট্র নির্মাণ, অর্থাৎ এই যে নির্মিত ব্যক্তি, সেই নির্মিত ব্যক্তি সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে কাজ করবে, সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে, সমাজের যা কিছু দোষ আছে সেই দোষ দূর করার জন্য কাজ করবে, সমাজের যা কিছু সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য সংঘের স্বয়ংসেবকরা দিকে দিকে আজকে সমাজের আপনাদের মতো সজ্জন ব্যক্তিকে সাথে নিয়ে সংঘের স্বয়ংসেবকরা নেতৃত্ব দিচ্ছে, কাজ করছে। সেই জন্য আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে যে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই যে শতাব্দী বর্ষ, এই শতাব্দী বর্ষে আজকে যদি প্রশ্ন করা হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি করেছে 100 বছরে, সংঘের কি কাজ করেছে, আপনারা কেবল হিন্দু হিন্দু করেন, আপনারা কি কাজ করেছেন? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি করেনি, সমাজ জীবনে কোন কাজ সংঘ করেনি, কোন কাজ সংঘ হাত লাগায়নি, কোথায় সংঘ আর পিছিয়ে আছে, কোথায় সংঘ কিছু করছে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে কাজ করেছে। সমাজের মধ্যে আমরা রাষ্ট্রীয় যে চিন্তাধারা, সে রাষ্ট্রীয় চিন্তাধারাকে আমরা সমাজ জীবনে প্রতিষ্ঠিত করেছি। সমাজ জীবনে এক সাহসের সঞ্চার দিয়েছে, সমাজ জীবনে আশার সঞ্চার আমরা সমাজের মানুষকে দেখাতে আজকে পেরেছি। সংঘের এই যে শতাব্দী বর্ষ, শতাব্দী বর্ষে আমরা যদি দেখি তাহলে 2500 বছর ধরে একটা জাতি পরাধীন রয়েছে, 2500 বছর ধরে একটা জাতি সংঘর্ষ করছে। সেজন্য রাষ্ট্র নির্মাণ, জাতি নির্মাণ জন্য এই 100 বছর কিছুই নয়। একজন ব্যক্তির জন্য 100 বছর অনেক বেশি হতে পারে, একটা সংগঠনের জন্য 100 বছর অনেক বেশি হতে পারে, কিন্তু একটা রাষ্ট্র নির্মাণের জন্য, এক জাতি পুনর্গঠনের জন্য 100 বছর কিছুই নয়। অর্থাৎ সেই রকম দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে দেখব এই 100 বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা কোনো সেলিব্রেশন আর বানাচ্ছি না, অর্থাৎ আমরা কোনো পালন করছি না। সংঘের আর বিরাট হাতঘর পেটানোর জন্য বাকি সমাজের লোককে বিরাট বড় বড় সংঘের প্রোগ্রাম করে প্রদর্শন করার জন্য, সংঘের নাম সুনাম অর্জনের জন্য সংঘ কার্যক্রম করছে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রকৃতপক্ষে সমাজ জীবনে উপস্থাপন করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিবিধ প্রকার কার্যক্রমের আয়োজন সংঘ আমরা শতবর্ষে আরম্ভ করেছি। সেজন্য আজকে এরকম এক বিশিষ্ট নাগরিক সম্মেলনের আমরা আয়োজন করছি। এইরকম বিশিষ্ট নাগরিক সম্মেলন সারা দেশে সর্বত্র হচ্ছে। এইরকম আমরা একটি কার্যক্রম মহালয়ার দিনে সমস্ত স্বয়ংসেবকদের সঞ্চালন, একত্রীকরণ, সংঘের আন্তরিক শক্তিকে জাগরণ করার প্রয়াস আমরা মহালয়ার কার্যক্রমে করেছি। আমরা আগামী 10 দিন পরে আমরা সমস্ত ব্লকে, সমস্ত জায়গায়, শহরে আমরা সামাজিক নেতৃত্ব, সমাজের জাতি গোষ্ঠীর মুখিয়া সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে সামাজিক সদ্ভাব বৈঠক আমরা করব। পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি কাজ করেছে, এই সব কিছু নিয়ে আমরা বাড়ি বাড়ি সকলের কাছে যাব। সংঘকে আমরা বাড়িতে নিয়ে যাব, সংঘের কথা বলার জন্য আমরা সমস্ত মানুষের বাড়িতে যাব। সেই জন্য গৃহ সম্পর্ক অভিযান করব। ভারতবর্ষের সমস্ত জায়গায় কোটি কোটি মানুষের বাড়িতে আমরা যাব। এইরকমই পশ্চিমবঙ্গ ওই সমস্ত কাজ চলছে। আমরা ওইখানে লক্ষ লক্ষ পরিবারেতে যাব সংঘকে নিয়ে। পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণ জানুয়ারি মাস আমরা হিন্দু সম্মেলন করব, অর্থাৎ হিন্দু সমাজ হিন্দু হিসেবে আর হিন্দু সম্মেলনে, হিন্দু সমাবেশে, হিন্দু ধর্ম সভাতে হিন্দু হিসেবে আমরা যোগদান করব এবং সেখানে আমাদের মত, পদ, ভাষা, প্রান্ত, আমরা সমস্ত কিছু ভুলে এক মায়ের সন্তান, ভারত মাতার সন্তান হিন্দু হিসেবে আমরা সেখানে আর হিন্দু ধর্ম সভাতে যোগদান করব। অর্থাৎ আমি যেখানে থাকি, আমি যে পাড়াতে থাকি, আমি যে এলাকাতে থাকি, আমি যে ব্লকে থাকি, যে নগরে মিউনিসিপ্যালিটিতে থাকি, সেখানের যে সমস্যা, সেখানকার যা কিছু পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের সমস্ত সজ্জন শক্তি মিলিতভাবে আমাদেরকে দূর করতে হবে। সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। সেই জন্য আমরা সজ্জন শক্তিকে আমরা আহ্বান করেছি। সজ্জন শক্তিকে সাথে নিয়ে আমরা একসাথে সেই এলাকার, সেই সমস্যার, সেই পাড়ার যা কিছু রয়েছে, হিন্দু সমাজের ভেতরে যা কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আমরা করব। আজকে যদি আমরা ভারতবর্ষ তথা হিন্দু সমাজের পরিস্থিতির কথা কল্পনা করি তাহলে কি দেখা যাবে? আমরা অনেক জায়গাতে নিরাশা, হতাশা, চারদিকে সংঘর্ষ, সন্ত্রাস, মারপিট, বিভিন্ন রকমের, আর হিন্দু সমাজের অনেক কিছু জাত পাত, অনেক কিছু, অনেক রকমের ভেদ বিভেদ আর সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর জন্য আমরা কারা দায়ী? আমরা যদি প্রকৃত বিশ্লেষণ করি, এর জন্য কি পাকিস্তানকে আমরা দায়ী করবো না এর জন্য বাকি অন্য জনসমুদায়কে আমরা দায়ী করবো যে তারা আমাদের সমাজের মধ্যে যে ভেদ ভাবনা আছে, আমাদের সমাজের মধ্যে যে দুর্বলতা আছে, তার জন্য কে দায়ী? তার জন্য আমরাই দায়ী। হিন্দু হিসেবে আমরা এই সমাজের জন্য আমরাই দায়ী। এই সমাজ হচ্ছে আমার, আমি হচ্ছি সমাজের। এইরকম ভাবনাকে নির্মাণ করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ চলছে। সেই জন্য সংঘ শুরু থেকেই বলে আসছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন সংঘ। সংঘ হিন্দু সমাজের মধ্যে কোনো সংগঠন আমরা চালাতে চাই না। হিন্দু সমাজে হাজার সংগঠন আছে, আরেকটা RSS
করতে চায়। সেই জন্য সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সংঘ কাজ করে যাবে। সেই জন্য সংঘ আগামী দিনে তার নাম চায় না, সংঘ আগামী দিনে তার নাম নিয়ে কোনো কাজ করতে চায় না। সংঘ এবং সমাজ আমরা মনে করি আগামী দিনে এক হয়ে যাবে। সেই জন্য সংঘ কতদিন কাজ করবে সমাজের মধ্যে? যতদিন পর্যন্ত সম্পূর্ণ সমাজ সংগঠিত না হবে, যতদিন পর্যন্ত সমাজ আর সংঘ এক হয়ে না যাবে ততদিন পর্যন্ত সংঘ এই সমাজের মধ্যে কাজ করবে। সেই জন্য আমরা দেখেছি সংঘের এই যে শতাব্দী বর্ষ, এই শতাব্দী বর্ষ সেই জন্য আমরা বলতে পারি একটি আইডিওলজির শতাব্দী বর্ষ, একটা বিচারধারা, একটা চিন্তাধারা, এই যে একটা আদর্শের শতাব্দী বর্ষ, একটা বিরাট যে ম্যান মেকিং এর কার্যপদ্ধতি চলছে সেই ম্যান মেকিং প্রসেসের শতাব্দী বর্ষ। আমরা যদি দেখি তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা মনে করতে পারি যে এই যে শতাব্দী বর্ষ, এই শতাব্দী বর্ষ হচ্ছে সেবা সমর্পণের শতাব্দী বর্ষ। অর্থাৎ সংঘের শতাব্দী বর্ষ কেবলমাত্র একটা সংগঠনের শতাব্দী বর্ষ নয়। যখন সংঘ শুরু হয়েছিল সেই সময় দেশের পরিস্থিতি কেমন ছিল? আমি তো বললাম নাগপুরে সংঘ শুরু হয়েছিল 1925-এর 17 সেপ্টেম্বর বিজয়া দশমীর পূর্ণতিথিতে। ওই সময় সমাজের পরিস্থিতি কেমন ছিল আমরা যদি দেখি, সেই সময় ডাক্তার হেডগেওয়ার যিনি সংঘ প্রতিষ্ঠা করেছেন তিনি এইরকম বৈঠক নিতেন, সেই বৈঠকের মধ্যে হিন্দু সংগঠনের কথা বলতেন সেই সময়। আর ডাক্তার হেডগেওয়ারকে লোকেরা বলতো, ডাক্তার হেডগেওয়ার আপনি আমাকে গাধা বলে ডাকবেন কিন্তু হিন্দু বলে ডাকবেন না। অর্থাৎ হিন্দু নামে এতখানি হীনমন্যতা, এতখানি সংকুচিত ছোট ভাবনা হিন্দু নামের মধ্যে ছিল। লোকেরা বলতো, কে বলছে যে ভাই এটা হিন্দু রাষ্ট্র? ভারতবর্ষ এটা কোনোদিন হিন্দু রাষ্ট্র ছিল না, কোনোদিন হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে নেই। তো ডাক্তার হেডগেওয়ার এরকম নিচে তিনি তার বক্তব্য শুনছিলেন, আর মঞ্চ থেকে তিনি ওখান থেকে দৌড়ে এসে মঞ্চে মাইক কেড়ে নিয়ে তিনি বলছেন যে আমি ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার বলছি, এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। যতদিন এই ভারতবর্ষে একজন হিন্দু থাকবে ততদিন এটা হিন্দু রাষ্ট্র। আর সেজন্য আমরা যদি দেখি সেই সময়কার লোকেরা ডাক্তার থেকে কিরকম হতাশা করেছে। ডাক্তার হেডগেওয়ারকে বলছেন যে ডাক্তার হেডগেওয়ার তুমি তো ডাক্তারি পরীক্ষায় পাস করে ডাক্তার হয়েছো, তুমি চেম্বার করো, ঘর সংসার করো। ভারতবর্ষ কত বড় লম্বা চৌড়া দেশ, 2000 মাইল লম্বা, 2000 মাইল চৌড়া ভারতবর্ষ। ভারতবর্ষে কত রকম ভাষা, প্রান্ত, খাওয়া দাওয়া, মানুষের মধ্যে জাতি, কত রকমের বিভেদ ভারতবর্ষে আছে সেটা তুমি জানো? ভারতবর্ষে কত জনসংখ্যা থাকে? তো বলে আমি জানি সব কিছু। তো বলে তুমি কতদিন লাগবে তোমার এইসব কাজ করতে? তিনি বলেছেন আর যতদিন আমি বাঁচবো ততদিন এই কাজ আমি করে যাব। তারা সবাই বলছে যে দেখো হিন্দু সংগঠন অসম্ভব, ডাক্তার হেডগেওয়ার পাগল হয়ে গেছে। ডাক্তারি পাস করে কোথায় বিয়ে সংসার আর বিয়ে করে ঘর সংসার করবে, কিন্তু তিনি এসব না করে হিন্দু সংগঠন করে দেশ উদ্ধার করবে। অর্থাৎ ডাক্তার হেডগেওয়ার পাগল হয়ে গেছে। ডাক্তার হেডগেওয়ারকে সবাই তখন পাগল বলেছিল। কোন লোক ডাক্তার হেডগেওয়ারকে সাহায্য করার জন্য আসেনি, কোন লোক সহযোগিতা করার জন্য আসেনি, কোন লোক আর তাকে বিন্দু মাত্র সহযোগিতা করেননি। সেই সময় ডাক্তার হেডগেওয়ারের বাড়িতে কোনো লোক এলে চা খেতে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এত চরম দারিদ্রতা ডাক্তার হেডগেওয়ারের বাড়িতে ছিল, কিন্তু তিনি লক্ষ্যে অবিচল ছিলেন, হৃদয়ে গভীর আত্মবিশ্বাস ছিল। এই গভীর আত্মবিশ্বাস আর লক্ষ্যে অবিচল এই দুটো মাত্রকে সম্বল করে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই অসম্ভব কাজকে তিনি সম্ভব করেছেন। এবং সেই সময় আমরা যদি দেখি তাহলে দেখব 1925 সালে সংঘ শুরু করেছে। 1927 সালে আমরা যে পথ সঞ্চালন এখন দেখলাম একটু ডকুমেন্টারিতে, এই যে পথ সঞ্চালন, সেই পথ সঞ্চালন আর সেই সময় নাগপুর শহরে মাত্র 2 বছরে, অর্থাৎ 1925 আর 1927 সালে যে পথ সঞ্চালন প্রথম হয়েছিল, সেই পথ সঞ্চালনে 21 জন স্বয়ংসেবক পথ সঞ্চালনে অংশগ্রহণ করেছিল। আর 21 জন স্বয়ংসেবক অংশগ্রহণ করেছিল, তার মধ্যে একটা বিগ ড্রাম ছিল, একটা সাইড ড্রাম ছিল মাত্র। এই দুটো জিনিসকে নিয়ে তিনি পথ সঞ্চালন করছিলেন। আর সেই পথ সঞ্চালন দেখার জন্য নাগপুর শহরের হাজার হাজার লোক পথ সঞ্চালন দেখতে এসেছিল রাস্তার দুধারে। কেন? তার কারণ হচ্ছে লোকেরা বলেছিল হিন্দু সংগঠন অসম্ভব, হিন্দু কোনোদিন এক দিশাতে চলতে পারে না। হিন্দু তখনই এক দিশাতে চলতে পারে একদিকে যখন 4 জন হিন্দুর কাঁধে আর একজন হিন্দু আর শুয়ে থাকবে, অর্থাৎ বল হরি হরিবল করতে করতে আরেকজন হিন্দু শ্মশানের দিকে যখন যাত্রা করবে তখন হিন্দু একদিকে চলতে পারে, না হলে হিন্দু কোনোদিন সংগঠিত হতে পারে না। কিন্তু ডাক্তার হেডগেওয়ার আর এইরকম হিন্দু সংগঠন সম্ভব এটা তিনি করে দেখানোর জন্য যে রূপমাঞ্চ করেছিলেন, সেই রূপমাঞ্চ দেখার জন্য এই ধরনের হাজার হাজার লোক এসেছিল। দ্বিতীয় 1927 সালে আরেকটি ঘটনা ঘটেছিল। মহারাষ্ট্রের নাগপুর সহ মহারাষ্ট্রের সমস্ত জায়গাতে সেই সময় লক্ষ্মী পূজার দিনেতে যে লক্ষ্মী ঠাকুরের পুজো করা হতো, সেই লক্ষ্মী পুজোর দিনেতে সেখানে বিধর্মীরা এসে লক্ষ্মী ঠাকুর ভাঙচুর করতো, সেখানকার ধন সম্পদ সমস্ত সোনা দানা লুট করে নিয়ে আর চলে যেত। এটা একটা পরম্পরা, প্রতি বছর এই ঘটনা
শিবাজী মহারাজ করে দেখিয়েছিলেন, সেই আত্মবিশ্বাসের কারণে হিন্দু সমাজে আজকে যে সংগঠন আজকে আমরা উপলব্ধি করছি, সেই আজকে সারা ভারতবর্ষের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুত্বের পরিবেশ, হিন্দু বলতে সবাই গর্ব অনুভব করছেন। এই যে হিন্দু বলতে সবাই গর্ব অনুভব করছেন, সেদিন কিন্তু সেরকম পরিবেশ ছিল না। আজকে আমরা আমাদের পরিচয়কে, আমাদের রাষ্ট্রীয়তাকে আজকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। ভারতবর্ষের কোটি কোটি মানুষ নিজেদেরকে হিন্দু বলতে গর্ব অনুভব করছে। সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই যে ব্যক্তি নির্মাণের যে প্রসেস আমরা যদি দেখি, তাহলে তখন থেকে দেখতে পাবো আমরা 1947 সাল পর্যন্ত সংঘের আজ কেবলমাত্র সংগঠন 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 ছিল, সংগঠনের জন্য সংগঠন, এইরকম পরিস্থিতি সংঘের ছিল কেবলমাত্র। আর ব্যক্তি নির্মাণ করে সারা ভারতবর্ষ রাষ্ট্রব্যাপী সমাজব্যাপী আমরা সংঘের কাজ বাড়িয়েছি, সমস্ত জায়গায় হাজার হাজার কার্যকর্তা আমরা নির্মাণ করেছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখবো পরবর্তী যে সময় অর্থাৎ সংঘের যে শুরু, সেই সংঘের শুরুতে দেখা গেছে সকলে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, সংঘকে সবাই করেছে অসম্ভব কাজ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সংঘকে সমাপ্ত করে দেওয়ার জন্য অনেক বড় ষড়যন্ত্র আমাদের দেশে হয়েছে। আমরা 1948 সালকে যদি দেখি, গান্ধী হত্যার মিথ্যা অপরাধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং নিষিদ্ধ ঘোষণা করে তারা স্থির থাকেনি। সংঘের স্বয়ংসেবকদেরকে জেলের মধ্যে নিয়ে গিয়ে প্রচন্ড অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এবং সেই সময় সমস্ত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী সমস্ত প্রকাশ্য মঞ্চে তিনি বক্তব্য রাখছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামক সংগঠনকে আমি ভারতবর্ষের আর কোনো নাম সংঘের থাকবে না, সম্পূর্ণরূপে সমাপ্ত করে দেব। তাও যদি আমি না পারি, তাহলে ভারতবর্ষের বিভিন্ন শক্তির সহযোগিতা নিয়ে সংঘকে আমি শেষ করে দেবো। তাও যদি না পারি, তাহলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমি সংঘকে সমাপ্ত করে দেবো। এইরকম বক্তব্য সর্বত্র রেখেছেন এবং এইরকম অত্যাচার করেছেন সংঘকে শেষ করে দেওয়ার জন্য। সংঘের পুনর্জন্ম 1948 সালে এক কথায় হয়েছে, প্রবল বিরোধিতা, প্রচন্ড বিরোধিতা। সংঘ এক ঈশ্বরীয় কাজ, আমরা মনে করি সংঘের কাজ ঈশ্বরীয় কাজ। ঈশ্বরীয় কাজের কারণে সংঘ সত্যের উপর আধারিত, সেই জন্য সংঘের সাথে গান্ধী হত্যার কোনো সম্পর্ক নেই। কোর্টের রায়তে প্রমাণিত হয়েছে, একবার নয়, দুবার নয়, তিনবার প্রমাণিত হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি সংঘ আর সেখান থেকে বেরিয়ে এসেছে। তো তারপরে আবার সংঘের কাজ চলতে থাকে, চলতে 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 আবার 1975 সালে এমার্জেন্সি জারি যখন হয়েছিল, সারা ভারতবর্ষে গণতন্ত্রকে সমাপ্ত করে দেওয়া হয়েছিল। সেই সময় গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়েছিল, মানুষের কোনো স্বাধীনতা ছিল না। সেই সময় সংঘের স্বয়ংসেবকরা দিকে দিকে লোক সংঘর্ষ সমিতির নামেতে জায়গায় জায়গায় সংঘর্ষ করে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংঘের স্বয়ংসেবকরা কাজ করেছিল। সংঘকে সেই সময় সমাপ্ত করার আবার প্রয়াস হয়েছিল, কিন্তু তারা সংঘকে সমাপ্ত করতে পারেনি। সেই জন্য আজকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথমে ছিল এক উপহাসের কালখণ্ড, দ্বিতীয় পর্যায়ে ছিল সংঘের এক বিরোধিতার কালখণ্ড, আর এই যে এখন চলছে তৃতীয় এই যে সময়, এই সময় যদি আমরা দেখি, তাহলে দেখব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সমর্থনের কালখণ্ড, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গ্রহণযোগ্যতার কালখণ্ড, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বীকৃতির সময়। সেই জন্য উপহাস, বিরোধ এবং স্বীকৃতি, এই যে সমাজের মধ্যে স্বীকৃতি সংঘ অর্জন করেছে, সেই স্বীকৃতির আজকে শতাব্দী বর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা সংকল্প নিয়েছে। সংঘ আজকে সজ্জন শক্তিকে সাথে নিয়ে ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের সামাজিক সমস্যার সমাধান করে সামাজিক পরিবর্তন নিয়ে আসে, ভারতবর্ষের সর্বাঙ্গীন এক শক্তিশালী রাষ্ট্রে ভারতবর্ষকে নির্মাণ করে বিশ্বের কল্যাণ সাধন করা, এইরকম এত বড় এক বিরাট লক্ষ্য নিয়ে সংঘ এই শতাব্দী বর্ষে সংঘ এক চতুর্থ পর্যায়ে, সংঘ চতুর্থ চরণে ফোর্থ স্টেজে সংঘ প্রবেশ করছে। যে সংঘ এখন ভারতের সজ্জন শক্তিকে সাথে নিয়ে ভারতবর্ষের সকলকে আমরা এই দেশাত্মবোধের ভাবনায় উদ্বুদ্ধ করে দেশকে শক্তিশালী করে আমরা বিশ্বের কল্যাণ সাধন করতে চাই। সেই জন্য আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ইতিহাসকে যদি আমরা দেখি, তাহলে সংঘের ইতিহাসে আমরা দেখতে পাবো দেশকে স্বাধীন করার জন্য সংঘের স্বয়ংসেবকরা কিরকম ভাবে দিকে দিকে কাজ করেছে। ডাক্তার হেডওয়ার সংঘের প্রতিষ্ঠাতা তো কাজ করেছে, কিন্তু দেশকে স্বাধীন করার জন্য সংঘের স্বয়ংসেবকরাও সর্বত্র সেই সময় বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন বিভিন্ন জায়গাতে। আর তারা জেলের মধ্যে গেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন অভিযান করেছে, বহু স্বয়ংসেবকের প্রাণ বিসর্জন হয়েছে, শহীদ হয়ে গেছেন বহু স্বয়ংসেবক। এবং আমরা সেই সময় যদি দেখি, তাহলে দেখবো যে দাদরা নগর হাভেলি আজকে এবং গোয়া, এই যে গোয়া মুক্তি আন্দোলন, সেই গোয়া মুক্তি আন্দোলনে সংঘের স্বয়ংসেবকরাই শুরু করেছিল। 5-6 বছর লাগাতার আন্দোলন করতে করতে 1954 থেকে 61 সালে গিয়ে গোয়া স্বাধীনতা লাভ করেছে। আমরা দাদরা নগর হাভেলিকে সংঘের স্বয়ংসেবকরা একদিনের আন্দোলনে দাদরা নগর হাভেলিকে পর্তুগিজদের শাসন থেকে মুক্ত করেছে। আমরা যদি দেখি
1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1948 সালে সম্পূর্ণ দিল্লি শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম লীগের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সম্পূর্ণ পর্দাফাঁস সঙ্গে স্বয়ংসেবকরা সম্পূর্ণ সমস্ত তথ্য, গোপন তথ্য, খবর সংগ্রহ করে সর্দার বল্লভভাই প্যাটেলকে দিয়েছিলেন, যার ফলে দিল্লি শহর সহ সম্পূর্ণ ভারতবর্ষের সমস্ত বড় বড় নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব সেদিন কিন্তু সমাপ্ত হয়ে যেত। সঙ্গের স্বয়ংসেবকদের কারণে দিল্লি শহর সেদিন বেঁচে গিয়েছিল। আমরা যদি দেখি পরবর্তী ক্ষেত্রে যতবার সংঘর্ষ হয়েছে পাকিস্তানের সঙ্গে, সমস্ত সংঘর্ষে পাকিস্তানের সঙ্গে, চায়নার সঙ্গে সমস্ত সংঘর্ষে সঙ্গের স্বয়ংসেবকেরা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘর্ষ করেছে। কাশ্মীরকে, আজকের কাশ্মীর, তাকে রক্ষা করার জন্য সঙ্গের সরসংঘচালক শ্রী গুরুজিকে মাধব সদাশিব গোলওয়ালকার তাকে পাঠানো হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল পাঠিয়েছিলেন রাজা হরি সিং এর কাছে কাশ্মীরে। সেখানে তিনি 16ই অক্টোবর 1947 কাশ্মীরে পৌঁছেছিলেন। রাজা হরি সিং এর সঙ্গে দুদিন ধরে বৈঠক করতে করতে তাকে বুঝিয়েছেন যে কাশ্মীরকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করো, তাহলে কাশ্মীর বাঁচবে, পাকিস্তানে যদি যায় তাহলে কাশ্মীর বাঁচবে না। তিনি রাজা হরি সিংকে বুঝিয়েছিলেন এবং তারপরে 26 অক্টোবর রাজা হরি সিং ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরকে বিলয় করার স্বাক্ষর চুক্তি করেন, অর্থাৎ সঙ্ঘের দ্বিতীয় সরসংঘচালকের কারণে কাশ্মীর আজকে ভারতবর্ষের সাথে। সেই সময় আর কাশ্মীরে শ্রীনগরে গিয়ে আর সমস্ত বাইক, এরোপ্লেন, যা কিছু অস্ত্রশস্ত্র সেখানে গিয়ে তারা সেনাবাহিনী নামবে, সেখানে অস্ত্রশস্ত্র নামানো হবে। কিন্তু সেখানকার যে রানওয়ে, সেখানকার যে বিমানবন্দর, সেখানে বরফে ঢাকা ছিল। সেই বরফ ঢাকা বিমানবন্দরকে সঙ্ঘের স্বয়ংসেবকরা দিন রাত 3 দিন কাজ করেছে। 300 স্বয়ংসেবক দিন রাত কাজ করে সমস্ত বরফকে সেখান থেকে আর তুলে ফেলেছে। সেখানে বিমান নামার যে পরিবেশ, সেই পরিবেশ সেখানে রানওয়ে পরিষ্কার করে তৈরি করেছে। তারপরে দেখা গেছে সেখান থেকে বড় বড় আর বাক্সতে সমস্ত অস্ত্রশস্ত্র ফেলা হচ্ছে। কিছু অস্ত্রশস্ত্র পাকিস্তানের গোলা বারুদের রেঞ্জের মধ্যে কোটলা নামক একটা খাদে জঙ্গলে সেখানে পড়ে গেছে। সেখানে সঙ্গের জম্মু কাশ্মীরের স্বয়ংসেবকেরা সেদিন সেই গোলা বারুদকে উদ্ধার করতে গিয়ে 10 জন স্বয়ংসেবকের প্রাণ হারিয়েছে। এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখব আর বিভিন্ন ঘটনা, বিভিন্ন কাজ, সঙ্গের স্বয়ংসেবকরা আজকে কাশ্মীরকে রক্ষা করার জন্য বহু স্বয়ংসেবকের প্রাণ বিসর্জন হয়েছে। এইভাবে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সময়ে সঙ্গের স্বয়ংসেবকরা তারা সমাজসেবায় এগিয়ে এসেছে। 1971 সালে এই বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে সঙ্গের স্বয়ংসেবকরা মালদা, দিনাজপুর, এই উত্তরবঙ্গের সমস্ত স্বয়ংসেবকরা শিয়ালদা স্টেশনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ উদ্বাস্তু এখানে এসে গেছে। 1947 সালে যে লক্ষ লক্ষ উদ্বাস্তু এসেছিল, এই সমস্ত উদ্বাস্তুদের সেবা, তাদের পুনর্বাসন করা, তাদের যাবতীয় সমস্ত কাজকর্মের ব্যবস্থা করা, তাদেরকে এখানে থাকার জন্য উপযুক্ত যা কিছু ব্যবস্থা তৈরি করা, সঙ্গের স্বয়ংসেবকরা সেদিন কিন্তু একমাত্র তাদের কাছে দেবদূত হিসেবে ছিল। অন্য কোনো লোকেরা যারা বড় বড় অনেক কথা বলে, তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি। উদ্বাস্তুদেরকে কি পরিণতি হয়েছিল আমরা হরিণ ছাপের ইতিহাস পড়লে বুঝতে পারবো। সেই জন্য এই সমস্ত উদ্বাস্তু যারা আমাদের ভাই বোন ছিল, যারা একসঙ্গে স্বাধীনতার লড়াই, আমরা একসাথে সংঘর্ষ করেছি, স্বাধীনতা আন্দোলনে কাজ করেছি, সেই পূর্ববঙ্গ হোক, সে পশ্চিম পাকিস্তান হোক, সমস্ত জায়গার হিন্দু সমাজ সেদিন একসাথে আমরা কাজ করেছিলাম ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে। কিন্তু রাতারাতি তারা পরাধীন হয়ে গেল, রাতারাতি দুটো দেশ আলাদা হয়ে গেল, ভারত মাতার অঙ্গকে তারা কেটে নিল, ছিন্ন ভিন্ন করে দিল। তো স্বাভাবিকভাবে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর সেই সময় বাস্তুহারা সহায়তা সমিতি তৈরি করেছিল। বাস্তুহারা সহায়তা সমিতি তৈরি করে পশ্চিমবঙ্গের সর্বত্র উদ্বাস্তু পুনর্বাসনের ব্যবস্থা আমরা সেই সময় করেছিলাম। আমরা যদি দেখি তাহলে দেখব ভারতবর্ষের যখন যখন প্রাকৃতিক বিপর্যয় এসেছে, ভারতবর্ষের যখন যখন কোনোভাবে প্লেন দুর্ঘটনা হয়েছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে, বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, খরা, বন্যা, দুর্ভিক্ষ, যা কিছু ঘটনা ভারতবর্ষে ঘটেছে, সমস্ত জায়গাতে সঙ্ঘের স্বয়ংসেবকরা কিন্তু সব জায়গাতে আগে গেছে। সঙ্ঘের স্বয়ংসেবকরা সমস্ত জায়গায় দৌড়ে এগিয়ে গেছে এবং সঙ্ঘের স্বয়ংসেবকরা সব জায়গাতে এগিয়ে গিয়ে নিজেদের জীবনকেও বিপন্ন করে বহু স্বয়ংসেবক আর সেখানে উদ্ধার কাজ করেছে। সে আইলা হোক, সে সুনামি হোক, সে বাকি যা কিছু হোক, সমস্ত জায়গাতে সঙ্ঘের স্বয়ংসেবকরা কাজ করেছে। আজকে আমরা যদি দেখি অমরনাথ আন্দোলন, অমরনাথে যে আন্দোলন হয়েছিল, তারপরে আমরা রাম জন্মভূমির আন্দোলনকে যদি দেখি, বিবেকানন্দ শিলাস্মারক, যেখানে স্বামী বিবেকানন্দ 3 দিন উত্তর দিকে মুখ করে তিনি ধ্যান করেছিলেন ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ কেমন হবে। তো ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ কেমন হবে সেরকম তিনি 1893-92 সালে 25, 26, 27 ডিসেম্বর ভারতবর্ষের অন্তিম যে ভূখণ্ড কন্যাকুমারী, সেখানে তিনি 3 দিন ধ্যান করে উত্তর দিকে মুখ করে অবস্থান করেছিলেন এবং তিনি বলেছেন, আমি
অর্থাৎ স্বামী বিবেকানন্দের আর তিনি যে দিব্য দৃষ্টিকে আর দেখেছেন ভারতবর্ষের পূর্বাপেক্ষা বহুগুণে মহিমান্বিত হইয়া, অর্থাৎ আমাদের দেশ আবার আগের থেকেও আরো অনেক বেশি শক্তিশালী হয়ে সেই অন্তিম যে ভূখণ্ড কন্যাকুমারী, সেই কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলা স্মারক সংঘের স্বয়ংসেবক অর্থাৎ সংঘের দ্বারাই সে বিবেকানন্দ শিলা স্মারক আজকে নির্মাণ হয়েছে। এইরকম ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে একটার পর একটা সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন জায়গাতে তাদের জীবনকে বাজি রেখে আমরা আমাদের ক্ষমতা অনুসারে আমরা কাজ করেছি। আমরা যদি দেখি তাহলে দেখবো সংঘের স্বয়ংসেবকরা আজকে দিকে দিকে স্বয়ংসেবকদের দ্বারা সমাজ জীবনে কি ধরনের পরিবর্তন হয়েছে, তাহলে স্বয়ংসেবকদের দ্বারা শিক্ষা ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ধার্মিক ক্ষেত্রে, মজদুর ক্ষেত্রে আজকে সংঘের স্বয়ংসেবকরা ক্রীড়া ক্ষেত্রে, কলা ক্ষেত্রে, সাংস্কৃতিক জগতে সংঘের স্বয়ংসেবকরা দিকে দিকে সংগঠন তৈরি করেছে। সমস্ত সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে, ভারতবর্ষের ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। সমস্ত জায়গাতে সংঘের স্বয়ংসেবকরা আজকে সমাজ জীবনকে রাষ্ট্রবোধের ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য, সমাজ জীবনকে আজকে এইরকম রাষ্ট্রীয় ভাবনায় পরিপুষ্ট করার জন্য সংঘের স্বয়ংসেবকরা দিকে দিকে আজকে কাজ করছেন। 40টি প্রায় বিবিধ সংগঠন আমরা বলি, যে 40টি বিবিধ সংগঠন সংঘের স্বয়ংসেবকরা নেতৃত্ব দিচ্ছে এবং সমস্ত সংগঠন আজকে 1 নম্বর ভারতবর্ষে। এই সমস্ত সংগঠন আজকে সংঘের স্বয়ংসেবকরা চালাচ্ছে। সংঘ কোনো বিবিধ সংগঠন শুরু করেনি, কোনো সংগঠন সংঘ চালায় না, সমস্ত সংগঠন স্বয়ংসেবক চালায়। সমস্ত সংগঠন আমরা বলছি যে স্বাধীন, স্বতন্ত্র, সব সংগঠন স্বাবলম্বী, নিজের নিজের মতো চলছে। কিন্তু সমস্ত সংগঠনের সঙ্গে আমাদের একটা যোগসূত্র আছে, যাকে আমরা বলেছি স্বয়ংসেবকত্ব। এখানে যেরকম গরম লাগছে, ফ্যান চলছে, অন্ধকার হয়ে গেছে, আলো চলছে, আরো কোনো কিছু যদি কোথাও প্রয়োজন হয় তাহলে কোথাও কলকারখানা চলছে, আরো কোথাও বিদ্যুতের মাধ্যমে অন্য অনেক সমাজ জীবনে বড় বড় কাজ হচ্ছে, সমাজ সেবার কাজে লাগছে। সেইরকমই আজকে সংঘের স্বয়ংসেবকরা সমাজ জীবনে যা যা প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে সংঘের স্বয়ংসেবকরা বিবিধ সংগঠনের কাজ শুরু করেছে। বিবিধ সংগঠনের কাজের মাধ্যমে সামাজিক পরিবর্তন, ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে স্বয়ংসেবকরা কাজ করছেন। দ্বিতীয় হচ্ছে সংঘের স্বয়ংসেবকরা আজকে সমস্ত জায়গাতে গতিবিধির কাজ শুরু করেছেন। 6 প্রকারের গতিবিধির কাজ সংঘের স্বয়ংসেবকরা আজকে করছেন। সেই গতিবিধি আমরা জানি যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন প্রকার গ্রাম বিকাশের কাজ চলছে, সমাজ পরিবর্তনের লক্ষ্যে গো সংরক্ষণ, গো সংবর্ধনের কাজ চলছে, সমাজ পরিবর্তনের লক্ষ্যে সামাজিক সামরস্যতার কাজ চলছে, পর্যাবরণকে সুরক্ষা দেওয়ার কাজ চলছে। আর কুটুম্ব প্রবোধন, আমাদের দেশের যে পরিবার ব্যবস্থা, সেই পরিবার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য সংঘের স্বয়ংসেবকরা সর্বত্র কাজ করছে। এইরকম ভাবে সংঘের স্বয়ংসেবকরা 5-6 প্রকারের গতিবিধি সমাজ জীবনে চলছে। এছাড়া সমাজ জীবনে যখন যেমন পরিস্থিতি তৈরি হয়, যেমন পরিস্থিতি আসে, সমস্ত পরিস্থিতিকে কেন্দ্র করে হিন্দু সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সংঘের স্বয়ংসেবকরা সবসময় প্রস্তুত আছে, সদা জাগ্রত রয়েছে। এবং যাকে অনেকেই বলেছেন যে আরএসএস মানে কিনা, আরএসএস হচ্ছে রেডি ফর সেলফলেস সার্ভিস। সেই জন্য সংঘ এইরকম রেডি ফর সেলফলেস সার্ভিসের কাজ সংঘের স্বয়ংসেবকরা আজকে দিকে দিকে করছে। সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বাস্তব যে পরিস্থিতি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাস্তব যে বিষয়, সেই বিষয়বস্তু আমি আপনাদের সামনে আজকে অনেক লম্বা ইতিহাস, 100 বছরের কথা, সেই 100 বছরের ইতিহাসকে তো সেইভাবে বলা যায় না। সেই জন্য স্বাভাবিকভাবে, সহজ সরলভাবে আমি আপনাদের কাছে রাখার আমি চেষ্টা করলাম। আজকে সংঘকে অনেকেই অন্যরকম ভাবে, বিভিন্ন ভাবে আজকে সংঘকে জানে, কিন্তু সংঘ কি সেটা জানার জন্য আপনারা সংঘের কাছে আসুন, সংঘের সাথে কাজ করুন, সংঘকে দেখুন, সংঘকে জানুন। যদি ভালো লাগে তাহলে সংঘ করবেন, কিন্তু যদি ভালো না লাগে সেটা আপনার বিষয়, নাও করতে পারে। কিন্তু সংঘ যদি প্রকৃতপক্ষে প্রয়োজন আছে, সংঘের যদি দরকার আছে, সংঘ আজকে সত্যিকারের দেশের দরকার আছে, তাহলে সংঘ করবেন। আমাদের একজন অধিকারীকে আর জিজ্ঞাসা করেছিলেন একজন সাংবাদিক যে হোয়াট ইজ আরএসএস। তো হোয়াট ইজ আরএসএস তিনি এক বাক্যে তার উত্তর দিয়েছেন যে আরএসএস কি। তিনি বলছেন যে আরএসএস ইজ দ্য ইভলিউশন অফ দি লাইফ মিশন অফ হিন্দু নেশন। অর্থাৎ আরএসএস ইজ দ্য ইভলিউশন, অর্থাৎ কিসের ইভলিউশন? সংঘ হচ্ছে ভারতবর্ষের এই যে ভারত রাষ্ট্র, এই যে হিন্দু রাষ্ট্র, হিন্দু নেশন, এই হিন্দু রাষ্ট্রের যে জীবন
পাঁচটা কাজ আজকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা করব। সে প্রথম আমি বলেছি সামাজিক সমরসতা। আমরা সবাই এক মায়ের সন্তান, ভারত মাতার সন্তান, অর্থাৎ আমাদের মধ্যে কোনো ভেদ ভাবনা নেই। আমরা যদি ভারত মায়েরই সন্তান হই তাহলে কিসের জাতপাত নিয়ে ভেদ, কিসের ভাষা প্রান্ত নিয়ে কেন ভেদ আমাদের মধ্যে থাকবে? আমরা সবাই সম্পূর্ণ, আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতির বিকাশের জন্য, ভারতবর্ষের সুখ দুঃখের সঙ্গে আমি একাত্ম আছি। তো ভারতবর্ষের সুখ দুঃখ আমার সুখ দুঃখ, ভারতবর্ষের আশা আকাঙ্ক্ষা আমার আশা আকাঙ্ক্ষা, সেজন্য আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। অর্থাৎ এক শ্রেণীর মানুষকে আমরা নিচু বলে তাদেরকে দূরে সরিয়ে রাখবো, তাদের উপরে অত্যাচার করবো, তাদেরকে বঞ্চিত করবো, বিভিন্ন ভাষা প্রান্তের আধারে তাদেরকে আলাদা করে রাখবো। এটা ঠিক নয়, এটা হচ্ছে আমাদের সমাজের দুর্বলতা, এটা আমাদের সমাজের রোগ। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে মাধবী যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে, সবারে মঙ্গল ভাগে তোমার সে ঘোর ব্যবধান, অপমান হতে হবে তাহাদের সবার সমান। সেজন্য আজকে সকলের সঙ্গে এইরকম এক সমান অনুভূতি নিয়ে, সমান চিন্তাধারা নিয়ে আজকে আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য সামাজিক সমরসতা, তাদের কার্যক্রমে যেতে হবে, তাদেরকেও আমাদের কার্যক্রমে যেতে হবে। আমাদের ঘরেতে যারা কাজকর্ম করে আমরা তাদের পরিবারের সঙ্গে আমাদের সে একান্ত সম্বন্ধ গড়ে তুলতে হবে। জাতপাতের কোনো উঁচু নিচু, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না। এই ভেদভাবের সুযোগ নিয়ে একদিন ইংরেজরা আমাদেরকে দুর্বল করেছে, বাকিরা আমাদের উপরে শাসন করেছে। আমরা সবাই এক, এই ভেদাভেদ আমরা মানি না। এইরকম সমরস সমাজ, শক্তিশালী সমাজ, অনুশাসনযুক্ত সমাজ, নির্দোষ সমাজ আজকে আমাদেরকে নির্মাণ করতে হবে। সেজন্য সংঘ আহ্বান করছে যে আমি আমার আচরণের মাধ্যমে কোনো ভেদভাব আমি মানি না, ভাষা প্রান্ত জাতি কোনো ভেদ আমি মানব না। সেজন্য নিজের আচরণে প্রকাশ করুন, তারপরে পরিবারের মধ্যে সেই সংস্কারকে নিয়ে যান, পরিবারের মধ্য থেকে সমাজে প্রবোধন করুন, সমাজের মানুষকে বলুন সবাইকে যে এই ভেদভাব আমরা মানি না। সামাজিক সমরসতার কাজ করা। দ্বিতীয় আমরা বলেছি পরিবেশকে রক্ষা করা, পর্যাবরণ সংরক্ষণ করতে হবে। পরিবেশ যদি আজকে না থাকে, না বাঁচে, আজকে প্রকৃতি, এই প্রকৃতিকে আমরা মা বলেছি। সেজন্য প্রকৃতির সবকিছুকে আমরা পুজো করি, জীব জন্তু গাছপালা সমস্ত কিছুকে আমরা পুজো করি। সেই প্রকৃতিকে সংরক্ষণ করা। যদি প্রকৃতি না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। আমরা যদি না থাকি প্রকৃতি বাঁচবে, কিন্তু প্রকৃতি যদি না থাকে তাহলে আমরা এক বিন্দুও বাঁচতে পারবো না। সেই জন্য আমরা বলছি গাছ লাগাও। আমরা বলছি জল সংরক্ষণ করো। আমরা যে জল ব্যবহার করি, স্নান, খাওয়া দাওয়াতে কিরকম জল অপচয় করি। খাওয়ার জল এক গ্লাস দিয়ে দিলাম, এক ভাগ পেলাম, বাকিটা ফেলে দিলাম। কত প্রকার জল অপচয় হচ্ছে সারাদিনে, কত। তো সাধারণ ছোট ছোট কাজ, সেই জন্য পরিবারের মধ্যে সেই রকম চিন্তা ভাবনা করা। অর্থাৎ প্লাস্টিক বর্জন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করা, ব্যবহার না করা। এইরকম পরিবেশ সংরক্ষণের মাধ্যমে যা করলে পরে সমাজের মধ্যে ক্ষতি হবে, যা করলে সমাজের আর এরকম পরিবেশ দূষণ হবে, এইরকম কোনো কাজ আমরা করবো না। আমাদের সামাজিক অনুষ্ঠানে, আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহার আমরা করবো না। প্লাস্টিকের থালা, প্লাস্টিকের গ্লাস কিসের জন্য, কেন? কত রকম সব কিছু আজকে এসেছে, পাওয়া যায়, তো সেগুলো আমরা ব্যবহার করবো। সেই জন্য প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ আর গাছ লাগানো, এইরকম আর ছোট ছোট কাজ আমরা সমাজ জীবনে করতে পারি। আমরা বলছি পরিবার প্রবোধন। আমাদের এই যে পরিবার, ভারতীয় পরিবার, ভারতীয় সংস্কৃতির আধারে আমাদের যে পরিবার, আমাদের সেরকম জীবন রচনা আমাদেরকে করতে হবে। আমাদের খাওয়া দাওয়া, বেশভূষা, চাল চলন, আমাদের মধ্যে নিজস্ব কিছু আছে কিনা, না আমরা সব কিছু বিদেশের কাছে নকল করবো? আমাদের জন্মদিন পালনের কোনো সংস্কার আমাদের নেই, না আমরা সবসময় কেক কাটতে থাকবো, মোমবাতি নিভাতে থাকবো। মোমবাতি নিভানোর পিছনে কি সংস্কার আছে? না
সেটআপ আর আমরা সংগ্রহ করি, এখানে অর্থনীতি মজবুত হবে, আত্মনির্ভর হবে দেশ। তো স্বাভাবিকভাবে সেখানে এই ধরনের ভজন ভোজন এবং ভ্রমণ খবর, আমার ঘর আদর্শ হিন্দু ঘর হবে। আমি ভ্রমণ করতে যাব যেখানে আমার ঐতিহাসিক আর স্থান, যেখানে আর ধার্মিক স্থান, এরকম জায়গাতে আমি ভ্রমণ করতে যাব। তো স্বাভাবিকভাবে বেশভূষা, ভাষা ভূষা, ভজন ভোজন, ভ্রমণ খবর, এই ছটা জিনিস আমরা আর পালন করবো পরিবারের মধ্যে, যাকে আমরা বলেছি স্ববোধের জাগরণ, আত্মনির্ভরতার বিকাশ, অর্থাৎ এই ধর আত্মপরিচয়ের বিকাশ, এরকম স্ববোধকে জাগরণ করা। আর পঞ্চম হচ্ছে নাগরিক শিষ্টাচার। আমরা এই দেশের নাগরিক। আমরা বলছি আমরা কেবল নাগরিক নয়, নাগরিক তো এমনি হওয়া যায়। বিদেশের ইংল্যান্ড থেকে কোনো লোক ভারতবর্ষে এসে এখানে 5-10 বছর 11 বছর থাকার পর নাগরিক হওয়া যায়। এই যে নাগরিক হওয়া যায়, তাহলে নাগরিক আর এই দেশের আমরা সন্তান সন্ততি, এই দুটো জিনিস কি এক? আমরা এই দেশের রাষ্ট্রীয় আর এই দেশের নাগরিক, আমরা কি এক? যেহেতু নাগরিক এক সাংবিধানিক পরিভাষা, সেই সাংবিধানিক শব্দ নাগরিক, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে নাগরিক অর্থাৎ এই দেশের সাথে আমাদের মাতা পুত্রের এক অটুট সম্বন্ধ আছে। অর্থাৎ মাতা ভূমি পুত্র হৃদিকা রাষ্ট্র জীবনের যে মুখ্য ধারা, যে যুগ যুগ ধরে চলে আসছে রাষ্ট্র জীবনের মুখ্য ধারা, দেশের সঙ্গে আবার মাতা পুত্রের সম্বন্ধ আছে। এই যে মাতা পুত্রের সম্বন্ধ আছে, যুগ যুগ ধরে আমাদের চলে আসছে, সেজন্য আমরা এই দেশের সন্তান সন্ততি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের রাষ্ট্রীয় সমাজ, মূল সমাজ, এই দেশের আত্মা হচ্ছে আমরা। সেই জন্য যে আত্মার আধারে, যে আত্মার জাগরণ ঘটেছিল ঋষি বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে, অর্থাৎ তিনি বলেছিলেন যে ভারতবর্ষের যে পুনর্জাগরণ যে মন্ত্র তিনি নিয়ে গেছিলেন, যে মন্ত্রের আধারে আমরা আবার উঠে দাঁড়িয়েছি, আমরা আমাদের নিজেদের ইতিহাসকে খুঁজে পেয়েছি, নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি, সেই যে বন্দে মাতরম মন্ত্র, অর্থাৎ এই তার যে নাগরিক কর্তব্য, দেশের রাষ্ট্রবন্দনা, রাষ্ট্রসঙ্গীতকে সম্মান দেওয়া, জাতীয় পতাকাকে সম্মান দেওয়া। আমরা মোবাইলে কোথায়, স্কুলে, কলেজে, হসপিটালে বা বিভিন্ন জায়গাতে আমরা যখন যাই, বাসে, ট্রেনে, সেখানে এক শিষ্টাচার আছে, সেই শিষ্টাচার নিয়ম তাকে পালন করা, সাংবিধানিক দায় দায়িত্ব আমাদের দেশের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্যকে পালন করা। কোন দিকে গাড়ি ওয়ান হয়ে আছে, সেদিকে যাবে কি যাবে না সেসব দেখে আর গাড়ি চালানো। মোবাইলে আমরা অনেক সময় আর অনেক লোকেরা রয়েছে যাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা জানি, তারপরে জোরে জোরে কথা বলছি। তো নাগরিক শিষ্টাচার, নাগরিক কর্তব্য কি আছে না আছে, এরকম চিন্তা ভাবনাকে আমাদের দেখে আমাদেরকে আর সকলকে সেই কর্তব্য পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নাগরিক কর্তব্যের অনেক বড় বিষয়, অনেক লম্বা বিষয় আছে নাগরিক চিন্তা ভাবনা। তো সেই জন্য নাগরিক কর্তব্যের 5টা জিনিস: সামাজিক সমানতা, পরিবার প্রবোধন, পর্যাবরণকে সংরক্ষণ করা, রক্ষা করা, আর স্ববোধের জাগরণ করা, আর নাগরিক কর্তব্য পালন করা। এই পঞ্চ পরিবর্তন, এই 5টা বিষয় আমি আপনাদের কাছে রাখলাম। আমরা নিজের ব্যক্তি জীবনে পালন করব, পরিবার জীবনে পালন করব, সামাজিক জীবনে পালন করার জন্য আমরা সামাজিক প্রবোধন করব মানুষকে সমাজে। ধীরে ধীরে আগামী 5-10 বছরের মধ্যে নিশ্চিত রূপে সমাজ জীবনে পরিবর্তন আসবে, ছোট ছোট পরিবর্তন আসবে। যেখানে যা কিছু করা উচিত সেরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই সেইভাবে এগিয়ে যাব, সেইভাবেই কাজ করব। আমি সেই জন্য সকলকে আর সেইভাবে আমি আহ্বান জানাচ্ছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতাব্দী বর্ষ, সেই শতাব্দী বর্ষের সংঘকে আপনারা আরো ভালো করে জানুন, আরো কাছ থেকে দেখুন, কাছ থেকে অনুভব করুন, উপলব্ধি করুন। যদি মনে হয় এই কাজের প্রয়োজন আছে, যদি মনে হয় এই কাজের দ্বারা সমাজের সর্বাঙ্গীন বিকাশ হবে, এই কাজ করা উচিত, এই কাজ আমার কাজ, তো স্বাভাবিকভাবে সেই কাজে হাত লাগান। আর যদি মনে হয় সংঘের সাথে করবেন না, তো নিজেরা সংগঠিত হন। নিজেরা সংগঠিত হয়ে যা করলে সমাজের কল্যাণ হবে, যা করলে মানুষের কল্যাণ হবে, যা কিছু করলে দেশের উন্নতি হবে, সেই কাজে সংঘের সমর্থন আছে। সেই কাজে সংঘ হাত লাগাবে, আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। সেই কাজে সংঘ নিশ্চিত রূপে মনে করে সেটাই সংঘের কাজ। সংঘ সেজন্য কোনো নাম চায় না, সংঘ সেজন্য কোনো আর কখনোই এরকম তার নামে জয়গান সংঘ চায় না। সংঘ কেবলমাত্র একটাই জয়গান করে, তার নাম ভারত মাতা কি জয়। সেই জন্য আমরা সেই ভারত মাতার সর্বাঙ্গীন উন্নতির জন্য, বিকাশের জন্য আমরা কাজ করছি। সবাই সেই কাজে আসুন, সবাই সেই কাজে হাত লাগান এবং ভারত মাতার কল্যাণের জন্য এই যে জগন্নাথ দেবের যে রথ চলছে, সেই রথের রশি আপনারা ধরুন, সেই রথের রশি ধরে টানুন এবং সেই রথের গতিকে আরো বিকাশের গতিকে আরো গতিমান করুন। আমরা নিশ্চিত রূপে এই দেখেতে, এই চোখে ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে বিশ্বগুরু হচ্ছে, আমরা সেটা সবাই নিশ্চিত রূপে দেখে যেতে পারবো। আমি সকলকে সেই যথাযথ সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।